হ্যালো স্টুডেন্ট। আচ্ছা, তোমরা সব কেমন আছো? অনেক দিন থেকে তোমাদের সঙ্গে কথা হলো, তাই তো? কথা যে তোমাদের সঙ্গে আমি বলি, এই যে একটা ভাব প্রকাশ করি আমার, এই ভাব প্রকাশটা কিভাবে করি? একটা আমার আওয়াজ বের হচ্ছে তো গলা থেকে, যেটা তোমরা শুনতে পাচ্ছ। কিছু কিছু এমন বাক্য বলি, এমন বর্ণ বলি, এমন শব্দ বলি যেগুলো তোমরা শুনে কিছু না কিছু বুঝতে পারো। আচ্ছা, বর্ণ বাক্য শুধু কি লিখলেই বোঝা যায়? দেখবে অনেকে থাকে যারা লেখাপড়া জানে না, তাই তো? অনেকে থাকে যারা পড়তে পারে না, কিন্তু আমরা যখন কথা বলি দেখবে তারা ঠিক সহজেই ধরে ফেলে যে কি বলতে চাইছি। আচ্ছা, এই যে আওয়াজটা আসে কোথা থেকে, যাকে এই আওয়াজটা আসে যখন আমরা কথা বলি, কথার মাধ্যমে ভাব প্রকাশ করি, এই যে সাউন্ডটা, এটাকে আমরা যখন ব্যাকরণে কি বলে থাকি? ব্যাকরণে আমরা বলে থাকি ধ্বনি। কারণ এই ধ্বনির সাহায্যে যে একটা সাউন্ড হয় না, যে আমরা কোন বাক্য বলছি, কোন শব্দ বলছি, এই ধ্বনির মাধ্যমেই জানা যায়। তো আজকে আমরা এই ধ্বনি নিয়ে আলোচনা করব, কি আছে, কি কাকে বলে আমরা সেগুলো জেনে নেবো। চলে স্টার্ট করি। দেখো, আজকে আমরা প্রথমে নাইনের যে আছে, নবম শ্রেণীর যে ব্যাকরণের প্রথম চ্যাপ্টার এটা। দেখো, প্রথমেই কি বলে, ধ্বনি কাকে বলে জেনে নি। তাহলে কাকে বলে? দেখো, ধ্বনি মানুষের সঙ্গে মানুষের ভাব বিনিময়ের জন্য যেসব অর্থযুক্ত শব্দ বাক যন্ত্রের সাহায্যে উচ্চারণ করা হয়, সেই সব শব্দের ক্ষুদ্রতম অংশকেই বলা হচ্ছে ধ্বনি। মানে মনে করে আমরা কথা বলছি, তাই তো? কি বলছি, মানুষের সঙ্গে মানুষের, আমরা তো একটা মানুষের সঙ্গেই কথা বলবো, নাকি একটা জন্তু পাখি এদের সঙ্গে কথা বলবো? মানুষের সঙ্গে কথা বলবো। আমাদের একটা এমন কিছু বলবো যার মধ্যে কিছু একটা ভাব প্রকাশ করা যায়। এই যে আমি যে তোমাদেরকে এই শব্দগুলো বলছি, তোমরা তো জানছো, তবে বলছি বলে কোথা থেকে সাউন্ড আছে, এই বাকযন্ত্রের সাহায্য হচ্ছে। তো এখানে দেখো, এটাকে কি বলা হচ্ছে? ধ্বনি। যেমন উদাহরণ দিয়েছে, দেখো ভারত, একে যদি ভাগ করি, ভ আসছে, আ আসছে, আটা কেন আসছে? এই আকারের জন্য। তারপর র আসছে, তারপর এর মধ্যে আছে চারটি ধ্বনি, তাই তো? এর মধ্যে তাহলে কটা ধ্বনি আছে? চারটি। দেখো, ভা, তাই তো? ভয়ের আলাদা একটা সাউন্ড হচ্ছে, আকারের একটা আলাদা সাউন্ড হচ্ছে। ওই জন্য সাউন্ড এখানে দেখো, এখানে ধ্বনি তাহলে কটা পাচ্ছি আমরা? এই যে একটা যে শব্দ রয়েছে, চারটি ধ্বনি পাচ্ছি। তারপরে দেখো কুল, কি আছে? ক আছে, রস্বইকার, সরি রস্বইকার আছে, আর ল আছে। এর মধ্যে কটা ধ্বনি দেখতে পাচ্ছি? তিনটি। আচ্ছা, এই ধ্বনিকে কটা ভাগে ভাগ করা হয়েছে? তোমরা নিশ্চয়ই জানো, তোমরা আগেও পড়েছো। যখন তোমরা 8 থেকে, যখন 8 বলো, 7 বলো, 6 বলো, সেখানেও দেখে এসেছো। ছোট থেকে আমরা যখন ব্যাকরণ জানি, এইগুলো সম্বন্ধে অল্প অল্প জানতে জানতে নবম শ্রেণীতে এসে একটু বেশ, মানে একটু ডিটেলসে জানতে পারি। দেখো কত ভাগে ভাগ করেছে। এক হচ্ছে স্বরধ্বনি, দুই হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, তাই তো? এখানে দেখো, এই যে আমরা ধ্বনি কাকে বললাম, একটা যেটা আমরা বলছি, যেটা আমরা বলার মাধ্যমে, কথা বলার মাধ্যমে ভাব প্রকাশ করছি। তারপরে দেখো বর্ণ। বর্ণ কি? ধ্বনির লিখিত রূপকেই বলে বর্ণ বলে। দেখো, এখানে যেটা লিখেছি, বলার সময় এটা ধ্বনি, কিন্তু যখন লিখবো তখন এটা বর্ণ। যদি তোমার একটা এখানে লেখা হলো বল, এটা আমি যখন বল, মানে মুখে বলি, এটা হবে ধ্বনি। যখন লিখবো এটা হবে তখন বর্ণ। তাই বলেছে যে ধ্বনি লিখিত রূপকে বলে বর্ণ। তারপর দেখো, লিখিত চিহ্ন বা প্রতীক হলো বর্ণ। যেমন স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। এখানে দেখো দুটো ধ্বনি, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। ঠিক একইভাবে বর্ণর ক্ষেত্রে স্বরবর্ণ, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। তারপরে দেখো, স্বরধ্বনি বা স্বরবর্ণ কাকে বলে? আমাদের অনেক হিসাব আছে, দেখবে আমাদের অনেকগুলো, যেগুলো অ আ ক খ তোমরা পড়বে, এমন এমন কিছু আমরা অক্ষর পাবো, তার মধ্যে কি দেখবে, বর্ণর মধ্যে একই সাউন্ড হয়, কিন্তু লিখিত রূপ কিন্তু অন্য হয়। এখন আমরা একটু এই সংজ্ঞাটা জেনে নিই। যে ধ্বনিগুলো বাকযন্ত্রের কোথাও বাধা না পেয়ে উচ্চারিত হয়, মনে করো আমাদের স্বরবর্ণ কোনগুলো? অ থেকে কত পর্যন্ত? ও পর্যন্ত। এর মধ্যে যখন আমরা উচ্চারণ করবো, দেখবে কোন রকম বাকযন্ত্রে বাধা সৃষ্টি হবে না। তাই বলেছে, দেখো বাকযন্ত্রে কোন রকম বাধা উচ্চারিত হবে না, একদম ডাইরেক্ট বেরিয়ে যাবে। যেমন দেখো, এই ধ্বনির লিখিত রূপকে বলা হচ্ছে স্বরবর্ণ, কারণ আমরা আগেই জেনে গেছি যে ধ্বনিরই লিখিত রূপকে বলা হয় বর্ণ। তো স্বরবর্ণ, স্বরধ্বনি একই টাইপেরই সংজ্ঞা, বুঝতেই পারছো দেখে।
বাংলা ব্যাকরণের স্বরবর্ণের সংখ্যা 11টি। দেখো এখানে দিয়েও দিয়েছে, তোমাদেরকে আমি এখানেও লিখে দিয়েছি। দেখো তারপর কি বলেছে, অটাকে উচ্চারণ করো। দেখো কোনো রকম বাধা আসছে না। দেখো না, আ অস্বই দীর্ঘই অস্বউ দীর্ঘ রি, এ ওই ও। বাংলায় দেখো লিকার ব্যবহার নেই। এটা আগে যখন দেখবে অনেক বই ছিল সেখানে এর ব্যবহার করা হতো, কিন্তু এখন এটা আর ব্যবহার করা হয় না। ধ্বনির শ্রেণী বিভাগ। উচ্চারণের তারতম্যের জন্য স্বরধ্বনিগুলিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। দেখো উচ্চারণের কিছু থাকে উচ্চারণের তারতম্য, কিছু উচ্চারণকে অনেকক্ষণ ধরে উচ্চারণ করে, কিছুটা দেখবি একদম অল্পতেই উচ্চারণ করা যায়। সেই অনুসারে ভাগ করেছে কি, এক হচ্ছে রস্য, একটা হচ্ছে রস্য স্বরধ্বনি, একটা হচ্ছে দীর্ঘ স্বরধ্বনি। তাহলে বুঝতেই পারা যাচ্ছে একটা রস্য আর একটা হচ্ছে দীর্ঘ। রস্য মানে কি, যার মধ্যে উচ্চারণে বেশি সময় লাগে না। একে তাহলে বোঝাই যাচ্ছে কি বলছে, যে স্বরধ্বনি উচ্চারণ করতে কম সময় লাগে তাকে রস্য স্বরধ্বনি বলে। যেমন হস্যই দীর্ঘই রি। দেখো এখানে দেখতেই পাচ্ছ, তাহলে তো তোমরা বুঝতেই পারছো যে কোনগুলো আমাদের বেশি সময় লাগে, কোনগুলো আমাদের কম সময় লাগে। তারপর দেখো দীর্ঘ মানে কি, বেশি সময় লাগে। যে স্বরধ্বনি উচ্চারণ করতে বেশি সময় লাগে সেগুলোকে বলা হচ্ছে দীর্ঘ স্বরধ্বনি। যেমন এখানে দেওয়াই আছে, দেখো বুঝতেই পারছো তো। তাহলে তোমরা এগুলোকে লক্ষ্য করো। আমরা ছোটবেলা থেকে এইসব ওয়ার্ডের সঙ্গে পরিচিত, এইসব অক্ষরের সঙ্গে আমরা পরিচিত, কিন্তু আমরা তখন এগুলো জানি না এগুলো কেন, এগুলোকে এইগুলো বলা হচ্ছে। এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারো কেন বলা হয়। একটা অনেক সময় লাগে, একটা কম সময় লাগে। গঠনগত দিক থেকে স্বরধ্বনিকে আবার দুই ভাগে ভাগ করেছে। কি কি? এক হচ্ছে মৌলিক স্বরধ্বনি, আর এক হচ্ছে যৌগিক স্বরধ্বনি। বোঝাই যাচ্ছে। দেখো এগুলো প্রশ্ন আসতেই পারে, তোমাদের এমসিকিউ প্রচুর দিয়ে থাকে যে কত ভাগে ভাগ করেছে। তোমাদের দেখবে আমাদের যদি বলে স্বরধ্বনি কয় ভাগে ভাগ করেছে, এখানে দেখো বলেই দেওয়া হয়েছে গঠনগত দিক থেকে। তোমরা যদি অপশনে ধরো এই দুটো আছে, এই দুটো কিন্তু উচ্চারণের তারতম্য অনুসারে, কিন্তু এটা কিন্তু তা নয়, এটা গঠনের দিক থেকে। তোমরা যদি এইগুলো লিখে দাও ভুল হয়ে যাবে। তো আমাদেরকে বেসিক্যালি ফলো রাখতে হবে কোন হিসাবে দিচ্ছে, কোন দিক থেকে ভাগ করতে বলেছে। এক হচ্ছে উচ্চারণের তারতম্য, এক হচ্ছে গঠনগত দিক থেকে। তাহলে বোঝাই যাচ্ছে এক হচ্ছে গঠনগত দিক থেকে মৌলিক স্বরধ্বনি, আর হচ্ছে যৌগিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি কাকে বলে? যে ধ্বনিগুলিকে বিশ্লেষণ করা যায় না তাদেরকে মৌলিক স্বরধ্বনি বলে। দেখো ওকে আমরা বিশ্লেষণ করতে পারবো না, আকেও বিশ্লেষণ করতে পারবো না, রস্যইকেও বিশ্লেষণ করতে পারবো না। তা দেখো রস্যকে বিশ্লেষণ করতে পারবো না। এ ও এই এটা দেখো, এটা কি বইতে লেখা থাকে? আলাদা করে এগুলোকে বর্ণ হিসেবে ব্যবহার করা হয় না, কিন্তু এর একটা উচ্চারণ মানে যখন করি এটা কিন্তু ধ্বনি হিসেবে ব্যবহার করা হয়। যেমন আমি যদি লিখি, দেখো দেখা, কি দিয়েছে এখানে লক্ষ্য করো, দিয়েছি একার। উচ্চারণ কার মতো হবে? উচ্চারণ হবে এর মতো, তাই নয়? দেখা, লেখা, একারের উচ্চারণ হচ্ছে, কিন্তু দেখা বলে কেউ, কি বলে? দেখা। বোঝাই যাচ্ছে তাহলে। তো এর একটা ধ্বনি হিসাবে কিন্তু একে ব্যবহার করা হয়, বর্ণ হিসাবে না। তারপর দেখো যৌগিক স্বরধ্বনি কি বলেছে, যে ধ্বনিগুলোকে বিশ্লেষণ করা যায় তাদেরকে যৌগিক স্বরধ্বনি বলে। মানে দুটো ধ্বনি থাকবে তাকে আবার কি করা যাবে, ভাগ করা যাবে। কি কি? যেমন ওই কি, দুজনকে নিয়ে ওই হচ্ছে, কি হচ্ছে? অ আসছে আর রস্যই আসছে। তারপর দেখো অ আসছে আর হচ্ছে কি রস্যও আসছে। বোঝাই যাচ্ছে। এই জন্য যৌগিক স্বরকে আবার ছন্দাক্ষর, যুগ্ম স্বর ও দ্বিস্বর বলা হয়। যেহেতু দুটো করে আসছে, যুক্ত হচ্ছে, ওই জন্য যুগ্ম। দেখো দ্বি মানে দুটো, তো একইভাবে ছন্দাক্ষরও বলা হচ্ছে। দেখো পলুৎস্বর কাকে বলে? কান্নার সময়, গানের সময়
বা দূর থেকে কাউকে ডাকার সময় কোন স্বরধ্বনিকে টেনে টেনে উচ্চারণ করা হয় তখন ওই প্রলম্বিত স্বরকেই পলুত স্বর বলে। যেমন দেখো, আমরা যখন কাউকে ডাকি, আমরা যখন কোনো গান করি, দেখবে শেষ যেই ওয়ার্ডটা থাকে, শেষ যেই মানে একটা শব্দ থাকে, তাকে অনেকক্ষণ ধরে বলি। হ্যাঁ তাই না, বলি আই, বলি না জোরে, শোন, একদম মানে দূরে কেউ আছে তাকে ডাকছি, এখানে মানে আসার জন্য বলছি, তো অনেকক্ষণ দেবে যে শেষের যে কি আছে, শোন, দেখো বানান এটা তো একটা হয়ে গেল। কিন্তু যখন কাউকে ডাকবো এটা এইভাবে যেন যেতেই থাকে, শোন, মানে এরকম হয় না, দূরে আছে কেউ। তো এইভাবে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালো বাসি, কি আছে, রস্বইকার আছে, কিন্তু এইভাবে শেষ পর্যন্ত যেন ভালোবাসি এরম থাকে না, যেতেই থাকে। তারপর আরেকটা আছে যদু হে, যদুকে ডাকছে, হে মানে একদম শেষ পর্যন্ত যাচ্ছে। তারপর আমরা যখন জনগণ পাঠ করি, জয় হে মানে বলতে থাকি না, হে তো হে বলেই থেমে যেতে পারতাম, কিন্তু না, যখন গান করি কোনো কিছু, তখন যে শেষের শব্দটা থাকে, যে শেষে একটা অক্ষর থাকে, বর্ণ থাকে, যাই থাকে না কেন, সেটা অনেকক্ষণ ধরে উচ্চারণ হতে থাকে। তারপরে দেখো, জিহ্বার অবস্থান অনুযায়ী স্বরধ্বনিকে শ্রেণীবিভাগ কত ভাগে ভাগ করেছে দেখো। এক হচ্ছে সম্মুখস্থ বা প্রসারিত স্বরধ্বনি, পশ্চাৎ ভাগস্থ স্বরধ্বনি, কুঞ্জিত স্বরধ্বনি, সংবৃত স্বরধ্বনি, বিবৃত স্বরধ্বনি। এবার এই ভাগগুলো কাকে মানে কি জন্য ব্যবহার করে সেটাও একটু জেনে নিই। সম্মুখস্থ বা প্রসারিত স্বরধ্বনি কাকে বলে? আচ্ছা, এই স্বরধ্বনি, আমরা তো বাংলাতে স্বরধ্বনি, আমরা দেখবে স্বরধ্বনি বললে বুঝতে পারি না, কিন্তু ইংলিশে দেখবে একেবারে ক্যাচ করে নি। যেমন যখন বলি ভাওয়েল, তাই তো, ভাওয়েল বলি একবারিতে বুঝে যাবে, হ্যাঁ ভাওয়েল আমরা জানি 5টা ভাওয়েল হয়, এ ই আই ও ইউ। কিন্তু স্বরধ্বনি যখন বলবো আমরা বাঙালি হয়ে এটা বুঝতে পারি না, কারণ এইদিকে আমাদের তেমন কোনো প্রেশার করা হয় না, জানার জন্য বলা হয় না। তো ঠিক তেমনই এই যে ভাওয়েলের ব্যবহার, তো এরকমই আমাদের যেমন এর জন্য উচ্চারণ করার সময় কোনো রকম বাধা সৃষ্টি হয় না, তো স্বরধ্বনিও সেম। তো এখানে আমরা যে সম্মুখস্থ স্বরধ্বনি কাকে বলে জেনে নেব। যে স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বা সামনে এগিয়ে আসে তাকে সম্মুখস্থ বা প্রসারিত স্বরধ্বনি মানে। মানে যখন আমরা উচ্চারণ করবো এমন কিছু একটা অক্ষর দেখবে আমাদের যে জিভটা আছে সেটা যেন সামনের দিকে চলে আসছে। দেখো রস্বই, রস্বই বলো তোমরা, দেখবে তখনই বুঝতে পারবে কেমন ধরনের উচ্চারণ হচ্ছে। তারপর দেখো এ, এ দেখো জিভটা কেমন আসে, এ। তারপরে একই ভাবে দেখো বলো কেমন জিভটা আগে আসছে তো। তারপরে পশ্চাৎ ভাগস্থ স্বরধ্বনি কাকে বলে? যে স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বা পিছনে পিছিয়ে যায় তাকে পশ্চাৎ ভাগস্থ স্বরধ্বনি বলে। যেমন রস্বউ ও ও হচ্ছে তো, উচ্চারণ করে জিভটা যেন পিছনের দিকে চলে যাবে, করে দেখবে যখন নিজেরা, তখন বুঝতে পেরে যাবে কেন বলা হচ্ছে। কুঞ্জিত স্বরধ্বনি কাকে বলে? যে স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় ঠোঁট দুটি গোলাকার কুঞ্জিত হয় তাকে কুঞ্জিত স্বরধ্বনি বলে। যেমন ও, রস্বউ ও, দেখো ও ও, দেখো একটা গোল আকার নিচ্ছে, আমাদের যে ঠোঁটটা যেন একদম গোল হয়ে যাচ্ছে, ঠিক তেমনই, বোঝা যাচ্ছে তো। তারপরে দেখো সংবৃত স্বরধ্বনি কাকে বলে? যে স্বরধ্বনি গুলো উচ্চারণের সময় সবচেয়ে কম প্রসারিত উন্মুক্ত হয় তাদেরকে সংবৃত স্বরধ্বনি বলে। যেমন রস্বই, রস্বউ, বোঝাই যাচ্ছে যে রস্বই রস্বউ মানে বেশিক্ষণ আমাদের যেন সময় লাগছেই না। বিবৃত স্বরধ্বনি, যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় মুখদ্বার পুরোপুরি প্রসারিত হয় সেসব স্বরধ্বনি গুলোকে বিবৃত স্বরধ্বনি বলে। যেমন আ, পুরো যেন রাউন্ডটা যেন দেখো একেবারে খুলে যাচ্ছে, আ, তাই না? এই যে মুখে যে আমাদের ঠোঁট দুটো আছে যেন পুরোটা যেন দেখো একদম যেন পুরোভাবে প্রসারিত হচ্ছে, তাই না, আ বলছি যখন। ঠিক তেমনই এর ক্ষেত্রে কিন্তু রস্বই, রস্বউ দেখো একদম ছোট্ট করে হচ্ছে, কিন্তু আ যখন বলছি পুরোটা খুলছে, বোঝাই যাচ্ছে তো। যখন আমরা কিছু আমাদের সাউন্ড করে কেমন আমাদের মুখের মধ্যে একটা ভাব সৃষ্টি হয় সেগুলো আমরা লক্ষ্য করি না, কিন্তু যখন আমরা পড়ি দেখবে আবার ট্রাই করে দেখি সত্যি হয় কি। তারপরে দেখো উচ্চারণ স্থান অনুযায়ী শ্রেণীবিভাগ। উচ্চারণ অনুযায়ী কত ভাগে ভাগ করা হয়েছে। যেমন কণ্ঠধ্বনি, তালব্য ধ্বনি, অষ্টধ্বনি, কণ্ঠ তালব্য ধ্বনি, কণ্ঠস্থ ধ্বনি, মূর্ধন্য ধ্বনি। এখানে দেখো অ আ, অ আ
দেখো এখান থেকে আসছে, কণ্ঠ থেকে আসছে, কণ্ঠের সাহায্যে উচ্চারণ হচ্ছে, তাই না? তো তাহলে বোঝাই যাচ্ছে এটা কণ্ঠধ্বনি। তারপর দেখো রস্বই দীর্ঘই, রস্বই দীর্ঘই, দেখো আমাদের যে তালুটা রয়েছে মুখের মধ্যে, দেখো এটা টাচ করছে, দেখো তালুর সাহায্যে উচ্চারিত হচ্ছে। তারপর দেখো রস্বৌ দীর্ঘ, রস্বৌ দীর্ঘ, আমাদের যে ঠোঁট রয়েছে, এই যে ওষ্ঠ রয়েছে, এটাকে যেন এটার যেন সাহায্য নিচ্ছে, ঠোঁটের সাহায্য নিচ্ছে। এ ওই কণ্ঠ তালব্য, এ এখানে দেখো কণ্ঠ থেকেও আসছে, আবার তালুকেও স্পর্শ করছে, তাই একে বলা হচ্ছে কণ্ঠ তালব্য। দেখো কণ্ঠ ও তালুর সাহায্য নিয়ে উচ্চারিত হচ্ছে। ও ও কণ্ঠস্থ ধ্বনি, দেখো কণ্ঠ ও অষ্টের সাহায্যে উচ্চারিত হচ্ছে, তাই জন্য দেখো এখান থেকে সাউন্ডটা আসছে, আবার এই দুটোকে স্পর্শ করছে, ও এই দুটোর একটা যেন সাহায্য নিচ্ছে। রি, রিটা মূর্ধান্য, মূর্ধার সাহায্যে উচ্চারিত হয়, মানে হচ্ছে জীবের রি অগ্রভাগ থেকে যেন সাউন্ডটা আসছে। তাহলে বুঝতেই পারছো যে কিভাবে এগুলোর ব্যবহার করা হচ্ছে। কখন আমরা তো এগুলো মুখে তো বলে দিই, কিন্তু কোনখান থেকে সাউন্ড গুলো আসছে অ্যাকচুয়ালি আমরা জানি না। তো এখানে বোঝাই যাচ্ছে যখন তোমরা ভিডিওটা দেখবে তখন একবার ট্রাই করেও দেখবে যে সত্যি এটা হচ্ছে কি। আমরা অনেক সময় এগুলোকে এড়িয়ে চলে যাই, ক্লাস 9-এ আমরা নিজেদেরকে যেন এইভাবে এর সঙ্গে যেন জড়িত করতে চাই না। তারপরে দেখো বিভিন্ন স্বরধ্বনি উচ্চারণ রীতি বৈশিষ্ট্য, মানে উচ্চারণ একটা বৈশিষ্ট্য আছে কি কি। ও বাংলা ভাষায় ওকারের দুই রকম উচ্চারণ রীতি রয়েছে, কি কি, একটা স্বাভাবিক রীতি আর একটা হচ্ছে অস্বাভাবিক বা বিকৃত রীতি। স্বাভাবিক রীতিটা কি, যেমন অসীম, অসুখ, সরল, দখল, জল, ফল ইত্যাদি। অস্বাভাবিক কি, অস্বাভাবিক হচ্ছে যেমন অতুল। আবার দেখো এইগুলোর ক্ষেত্রে আমরা এই এটাকে আনতে পারবো না, ওকে আনতে পারবো না। কিন্তু অস্বাভাবিক কেন বলা হচ্ছে, আমরা এখানে একেও আনতে পারছি আবার একেও আনতে পারছি, যেমন সবিনয়, সস্ত্রীক, সদৃশ্য ইত্যাদি। যদি, যদি, মধু, মধু, মানে দেখো এখানে ঔকারেরও ব্যবহার করা হচ্ছে, তাই না? মন, মন ইত্যাদি, মানে এমন কিছু থাকে যেগুলো আমরা দুটো বানানই ব্যবহার করে থাকি। মনে করো কেউ কেউ লেখে ছিল, ছিল, আবার কেউ কেউ লেখে এইভাবে, হ্যাঁ ছিল, তাই না? দুটোই যে কোনোটার একটা ভুল না, দুটোই ঠিক, মানে আমরা দুটোই ব্যবহার করতে পারি, বোঝাই যাচ্ছে তাহলে। তো একইভাবে দেখো কেউ কেউ লেখে করো, এটাকে আমরা করো বলতে পারি, এটাকে আমরা বলতে পারি করো। তারপর আরেকটা দেখাই, যেমন মনে করো অনেকে দেয় যে বলো, এটা বলো হবে, বলো হবে, আবার এইরকমও হতে পারে বলো। আচ্ছা কোন, আবার এরকমও হতে পারে, দেখো কোন কোন, এই অনেকে লিখে থাকে এইটা কোন কোন, আবার অনেকে লিখে থাকে কোন কোন, তাই না? আমরা অনেকে থাকি অনেক রকম ব্যবহার করে থাকি, কিন্তু আমাদের ভুল না কোনোটি, একই সাউন্ড করছে, একই ধ্বনি বের হচ্ছে, বর্ণের মধ্যে যাই যুক্তাক্ষর হোক, যাই ব্যবহার করে, কিন্তু সাউন্ড দেখো একই করছে। তো এখানেও কিছু দিয়ে দিলাম যাতে তোমরা বুঝতে পারো, যেমন এটি দীর্ঘস্বর, স্বাভাবিক উচ্চারণ, বাবা, কাকা, মামা, মানে অনেকক্ষণ ধরে উচ্চারণ করা হয়। দেখো বা, কাকা, মামা, দা, দেখো কতটা যেন মানে সময় নিচ্ছে। এখানে দেখো রস্বই দীর্ঘই দুটির উচ্চারণ স্বাভাবিক, রস্বই দীর্ঘ দুটির উচ্চারণ স্বাভাবিক। রি স্বাভাবিক বৈশিষ্ট্য, যেমন ঋষি, বৃষ্টি, মানে রি এর কোথায় কোথায় আমরা রিকে ডাইরেক্টও রিকে আমরা ডাইরেক্টও ইউজ করতে পারি, আবার রিকার হিসাবে ইউজ করতে পারি, তাই না? তারপরে দেখো এ স্বাভাবিক উচ্চারণ, উচ্চারণ একদা, মেঘ, স্নেহ, দেখুন এখানে সামনেই এ দিয়ে দিয়েছে, এটাকে একার হিসেবে ব্যবহার করা যায় এখানে, ইত্যাদি। বিকৃত উচ্চারণ কি কি, ন্যাড়া, দেখো তখন বললাম না এটা কিন্তু লেখা বর্ণের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করি না,
কিন্তু আমরা যখন ধ্বনি হিসাবে কিন্তু ব্যবহার করে থাকি, এটা একটা মৌলিক স্বরধ্বনি। তো প্রথমে তখনই বলেছি আমরা, তো এখানে দেখো দিয়েও দিয়েছে, লিখবো এটা কিন্তু উচ্চারণ হবে এটা। যেমন বেলা, আমরা কি বলি বেলা, কি বলি বেলা, কি বলে বেটা, বেটা। এখানে কি উচ্চারণ হচ্ছে একার হয়ে যাচ্ছে, এখানে আমরা লিখছি এক কিন্তু বলছি আর এক। ওটা হচ্ছে স্বাভাবিক উচ্চারণ, যেমন রোগা, যোগী, ভোগী, দেখো সব ওকারের ব্যবহার হয়েছে। ওই হচ্ছে দেখো যৌগিক যৌগিক ধ্বনি, আগেই বলেছি। তো কি হচ্ছে দৈন, চৈতন্য ইত্যাদি। ও হচ্ছে যৌগিক ধ্বনি, কি কি মৌমাছি, সৌরভ ইত্যাদি। বোঝাই গেল? তো আমাদের এগুলো কোন কোন জায়গায় ব্যবহার করা হয় আমরা দেখলাম। তাহলে দেখো আমাদের যে ধ্বনির যে স্বরধ্বনির ব্যবহার সেটা আমরা আলোচনা করলাম, কত ভাগে ভাগ করা হয়, কিভাবে ব্যবহার করা হয়, এর একটা লিখিত রূপ আছে যাকে আমরা বর্ণ বলছি। তো আমরা অনেক কিছু স্বর বর্ণ কিন্তু লিখি, কিন্তু সেগুলোকে হচ্ছে উচ্চারণের সময় কিন্তু এগুলো ব্যবহার করা হয়, লেখার সময় নয়। সেগুলো আমরা আলোচনা করলাম। আজকে এই পর্যন্ত, বাকি যে ধ্বনিটা মানে যে পরিবর্তন আরো যেগুলো আছে সেগুলো পরের ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।